ভবানীপুরের উপনির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে ক্রমশ সুর চড়াচ্ছিল তৃণমূল কংগ্রেস। চড়াতে চড়াতে সেই সুর আজকে একেবারে চড়ায় গিয়ে পৌঁছেছে। ফিরহাদ হাকিম রিপাবলিক বাংলাকে দেওয়া তার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আজ এতদূর পর্যন্ত এগিয়ে গেলেন যে বললেন যে সিপিআই থেকে তৈরি হওয়া সিপিএম যদি একসময় বামপন্থী আন্দোলনের নেতৃত্বস্থানীয় ভূমিকায় চলে গিয়ে থাকতে পারে এবং সেই সিপিএম এর নেতৃত্ব মেনেই বামফ্রন্টে ছোট শরিক হিসেবে সিপিআই থাকতে পারে, তাহলে কংগ্রেস থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস তাকে বড় শরিক বলে মেনে মোদী বিরোধী বিজেপি বিরোধী লড়াইয়ে ছোট শরিক হয়ে থাকতে কংগ্রেসের আপত্তি কোথায়? তার কারণ কংগ্রেস গত 7 বছরে কেবল হেরেছে আর তৃণমূল গত 7 বছরে কেবলই জিতেছে বিজেপি বিরোধী লড়াইয়ে, এমনটাই দাবি ফিরহাদ হাকিমের। আর ঠিক সেখান থেকেই প্রশ্ন উঠছে, আসলে তৃণমূল কংগ্রেসের এই দাবি লাগাতার বলে যাওয়া যে বিজেপি বিরোধী লড়াইয়ে প্রধান মুখ প্রধান দল হয়ে উঠতে চান তারা, সেটা কি আসলে একটা সম্মিলিত এফোর্ট, একটা সম্মিলিত চেষ্টা? ভবানীপুরের উপনির্বাচনের ফলাফলের পরই কেন বদলে গেল সেই সুরটা? দিল্লি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জুন মাসে তো বলেছিলেন তিনি লিডার নয় ক্যাডার হতে এসেছেন। আজ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবিদার কেন? আমাদের একটি বিশেষ প্রতিনিধি। দিদি, ও দিদি, বিজেপি বিরোধিতায় বৃহত্তর বিরোধী ঐক্য এখন কার্যত অতীত। দেশে বিজেপির প্রধান বিরোধী কোন দল, এই প্রশ্নেই কাজিয়ায় তৃণমূল ও কংগ্রেস। লক্ষ্য 2024-এ কেন্দ্রে পরিবর্তন, কিন্তু 2019-এর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের মসনদে বসা বিজেপির প্রকৃত বিরোধী কে? এই প্রশ্নে যখন জোর চর্চা চলছে দেশ তথা রাজ্যের রাজনৈতিক মহলে, তখনই কংগ্রেস ও তৃণমূলের মধ্যে চাপানুতর ক্রমশই বাড়ছে। 2019-এর লোকসভা ভোটের আগে বিরোধী মহাজোট গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর প্রচেষ্টায় এক ছাতার তলায় এসেছিলেন কংগ্রেস সহ বিভিন্ন রাজ্যের তাবর বিরোধী আঞ্চলিক দলের নেতা নেত্রীরা। কিন্তু 19-এর লোকসভা ভোটে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর বিরোধীদের সেভাবে আর জোটবদ্ধ হতে দেখা যায়নি। 21-এর বিধানসভা ভোটে বঙ্গে তৃণমূলের নিরঙ্কুশ জয়ের পর এবার সম্পূর্ণ উল্টো ছবি। বিরোধী ঐক্যের পরিবর্তে বিজেপির প্রধান বিরোধীকে, এই প্রশ্নে যাবতীয় তরজা বিরোধীদের মধ্যেই। সম্প্রতি তৃণমূলের দলীয় মুখপত্রে কংগ্রেসকে তীব্র আক্রমণ করা হয়েছিল। সেই সময় ঘাসফুলের আক্রমণের পাল্টা জবাব দিতে সময় নেয়নি কংগ্রেসও। আর এবার রিপাবলিক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিজেপি বিরোধিতায় কংগ্রেসের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন ফিরহাদ হাকিম। তৃণমূলের অন্যতম শীর্ষ নেতার মন্তব্য, বিজেপি বিরোধিতায় তৃণমূলের নেতৃত্বে ফ্রন্টে সামিল হতে হবে কংগ্রেসকে। এক্ষেত্রে অবিভক্ত কমিউনিস্ট পার্টি ভেঙে সিপিএম তৈরি হওয়ার পর সিপিএম এর নেতৃত্বে বামফ্রন্টে সিপিআই এর ছোট শরিক হিসেবে থাকার উদাহরণ টেনে এনেছেন ফিরহাদ হাকিম। যদি সিপিআই থেকে সিপিএম হতে পারে আর সেই সিপিএম এর আন্ডারে বামফ্রন্টে যদি সিপিআই থাকতে পারে, যদি সেই সিপিএমে এসে সিপিআই এর লোকেরা জয়েন করে সিপিএম হতে পারে, তাহলে কংগ্রেস তৃণমূল কংগ্রেস না হবার কি আছে? ফিরহাদ হাকিমের মন্তব্যের পাল্টা ঘাসফুলের বিরুদ্ধে তোপ দেখেছে কংগ্রেস। তৃণমূল নয়, জাতীয় স্তরে বিজেপির প্রকৃত বিরোধী কংগ্রেসই, দাবি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের। sometime imagination even exceeds the fantasy. TMC party itself is a byproduct of Congress party. TMC party itself had been born in the womb of Congress party. বিজেপি বিরোধিতায় প্রশ্নে কংগ্রেস ও তৃণমূলের কাজিয়ায় দুই দলের বিরুদ্ধে সরব হয়েছে বামেরা। সিপিএম এর নেতৃত্বে বামফ্রন্টে ছোট শরিক হিসেবে সিপিআই এর থাকার উদাহরণ প্রসঙ্গে ফিরহাদ হাকিমকেও নিশানা করেছে বামেরা। তৃণমূল কংগ্রেসের নেতা ফিরহাদ হাকিম, কংগ্রেস একটা আলাদা দল, আমার মতের কি আছে? কিন্তু শাখা প্রশাখা ডালপালা যদি বলে আমি মূল কাণ্ড অথবা আমি মূল গাছের, তাহলে সেটা ইতিহাসের বিকৃতি হয়, প্রকৃতির বিকৃতি হয়। আসল তৃণমূল, নকল কংগ্রেস, এরকমের যদি কোনো কথা ফিরহাদ হাকিম বা কেউ অন্য বলে থাকেন, সেটা অসম্মানজনক কংগ্রেসের পক্ষে। উত্তর দেওয়ার দায় কংগ্রেসের, আমি কোনো উত্তর দিতে রাজি না।
বিজেপি বিরোধিতা নিয়ে কাজিয়ার প্রশ্নে কংগ্রেস ও তৃণমূলকে নিশানায় বিঁধেছে বিজেপিও। লোকসভায় তৃণমূলের আসন সংখ্যা স্মরণ করিয়ে ঘাসফুলের বিরুদ্ধে তোপ দেখেছে বিজেপি। উনি স্ববিরোধিতায় ভুগছেন। উনি ওনার দলের নেতৃত্ব নিয়ে চিন্তিত, ওনাকে নিয়ে চিন্তিত, ওনার অবস্থানকে নিয়ে চিন্তিত, ওনার মন্ত্রিত্ব, ওনার মেয়রশিপ নিয়ে চিন্তিত। তাই নিজের দলের মধ্যেই টিআরপি বাড়াতে এক একজন নেতা এক একভাবে বক্তব্য রাখছেন। 21-এর ভোট বঙ্গে নিরঙ্কুশ জয়ের পর এবার ঘাসফুলের লক্ষ্য জাতীয় স্তরে শক্তি বৃদ্ধি। বঙ্গের ভোটের ফলাফলের পরই ত্রিপুরার সংগঠন বৃদ্ধি ও রাজনৈতিক কর্মসূচিতে জোর দিয়েছে তৃণমূল। ত্রিপুরার পর এবার ঘাসফুলের নজরে গোয়া। রাজনৈতিক মহলের মতে একের পর এক ভোটে কংগ্রেসের শক্তি ক্ষয়ের ফলেই বিজেপি বিরোধিতায় দলের নেতৃত্বে ফ্রন্ট গড়ে ওঠার স্বপ্ন দেখছে তৃণমূল, যার জেরেই কংগ্রেসকে তৃণমূলের আক্রমণ। সেই আক্রমণ ঘিরেই ক্রমেই তীব্র হচ্ছে দুই দলের দ্বন্দ্ব। রিপাবলিক বাংলা। আর এ নিয়ে আমার সঙ্গে বিতর্ক করতে আজকে যারা রয়েছেন উপস্থিত তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। সুপ্রিয় চন্দ্র রয়েছেন আমার সঙ্গে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শতরূপ ঘোষ রয়েছেন, সিপিআইএম মুখপাত্র অশোক ভট্টাচার্য কংগ্রেস মুখপাত্র, এবং বর্ষিয়ান সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় রয়েছেন। প্রত্যেকের কাছে আসবো, কিন্তু তার আগে আজকের এই বিতর্কের জন্য যে মূল প্রশ্নগুলো সাজিয়ে রেখেছি আমার অগ্নিমান এক। তৃণমূলের ছোট শরিক হয়ে থাকতে রাজি কংগ্রেস, যে আহ্বান তৃণমূল কংগ্রেসের দিক থেকে আসছে, ছোট শরিক হয়ে থাকুন। অগ্নিমান দুই, বিজেপি বিরোধিতায় যদি লক্ষ্য হয় তাহলে উত্তরপ্রদেশে নেই কেন টিএমসি? উত্তরপ্রদেশের লড়াই। অগ্নিমান তিন, 42 আসনে রাজ্য থেকে দিল্লি দখল দিবাস্বপ্ন নয়। শুরুতেই আমার অগ্নিমানগুলো নিয়ে সুপ্রিয় চন্দ্রের কাছে যাই, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। সুপ্রিয়বাবু, আপনারা বলছেন বটে, শুনতেও বেশ ভালো লাগছে, কিন্তু আমার প্রশ্ন, 42টা আসন আর 543 হচ্ছে লোকসভার সংখ্যা, মানে বাকি 501টা আসনে তৃণমূল কংগ্রেসের সত্যি কি প্রভাব বিস্তার করার মতো এমন কিছু আছে যা দিয়ে দিল্লির মসনাদে বসার স্বপ্ন পূরণ হতে পারে? দেখুন, অনেকদিন পর বিজয়ার পর সবার সঙ্গে দেখা হচ্ছে। প্রত্যেককে রিপাবলিকের প্রত্যেককে বিজয়ার শুভেচ্ছা। আজকের প্যানেলে যারা রয়েছেন তাদেরকেও আমার প্রীতি শুভেচ্ছা। আপনাকেও। যে এই প্রশ্নটা এবং এই প্রসঙ্গটা বারবার করে যখনই ওঠে, আপনারা এই কয়েকটা কথা প্রায় পাখি পড়া তোতা পড়ার মতো বারবার করে বলেন। আমার কেবল একটা কথা খুব মনে পড়ছে, এখানে যারা রয়েছেন সবাই আমার প্রজন্মের রয়েছেন, আমার আগের প্রজন্মের অনেক মানুষও রয়েছেন। আপনারাও জানেন দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে তৃণমূল কংগ্রেস যখন শুরু হয়েছিল টিএমসি বলা হতো। সেই টিএমসি কে অনেক রাজনৈতিক পণ্ডিত, রাজনৈতিক বোদ্ধা তারা বলতেন যে 3 মাসের কংগ্রেস, টি ফর 3, এম ফর মাসের, সি ফর কংগ্রেস, 3 মাসের কংগ্রেস ইজ টিএমসি। বলতেন যে দিদা হয়ে যাবে, কখনো মুখ্যমন্ত্রী হবেন না। ফলে এই ধরনের হতাশা ব্যঞ্জক, এই ধরনের নেগেটিভ ওয়ার্ডস শুনতে শুনতে, লড়াই করতে করতে রাস্তার মোড় থেকে, গলির মোড় থেকে তৃণমূল কংগ্রেস লড়ে এসছে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াইটা করে নিতে জানে। ফলে 42 রাজ্যের আসন, সেখান থেকে দিল্লি দখল সম্ভব কিনা, জনতা আর মমতার মধ্যে মেলবন্ধন ভারতবর্ষের পক্ষে সম্ভব কিনা, নতুন সূর্যোদয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন সেটা ভারতবর্ষের পক্ষে কিভাবে সম্ভব, এই প্রশ্ন তো আগামীর অতলে লুকিয়ে রয়েছে, আগামীর গহ্বরে লুকিয়ে রয়েছে, ভবিষ্যতের গর্বে আছে। আমার একটা ছোট্ট প্রশ্ন সুপ্রিয়, সামনের বছর আমার একটা ছোট্ট প্রশ্ন সুপ্রিয়, ত্রিপুরাতে পুরো নির্বাচন রয়েছে, বিধানসভা ভোট রয়েছে, গোয়াতে বিধানসভা ভোট রয়েছে, উত্তরপ্রদেশেও তো বিধানসভা ভোট রয়েছে, উত্তরপ্রদেশে আপনাদের তৎপরতা নেই কেন? শুরু হয়ে গিয়েছে। অনির্বাণদা, আপনারা দায়িত্বশীল গণমাধ্যম, আমি 2 ঘন্টাও নয় 1 ঘন্টা আগের আপডেট দেব। উত্তরপ্রদেশের প্রাক্তন কংগ্রেস সভাপতি কিন্তু আমাদের দলে 1 ঘন্টা হয়নি যোগদান করছে শিলিগুড়িতে। আমি নিজে এই মুহূর্তে রাজনৈতিক সাংগঠনিক কাজে উত্তরবঙ্গে রয়েছে। আমি বলছি আপনাকে, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই এই মুহূর্তে উত্তরবঙ্গের মাটিতে। না, কংগ্রেস থেকে কয়েকজন তৃণমূলে যোগ দিলে কি উত্তরপ্রদেশের তৎপরতা প্রমাণ হয়? আমি বলছি রাজনৈতিক তৎপরতা, আপনারাই তো বলছেন স্ট্রিট ফাইট, সেখানে কোথায় আপনারা উত্তরপ্রদেশে? এখন উৎসবের সময় আমি আপনাকে দলীয় কার্যক্রম বলে দিতে পারি। ছট পুজোর পর মুখ্যমন্ত্রী নিজে, প্রধানমন্ত্রীর যে নিজের সংসদীয় এলাকা বারাণসী, সেখানে মুখ্যমন্ত্রী নিজে সফর করতে যাচ্ছেন। ফলে আপনাদের কাছে তৎপরতা যদি শুধুমাত্র ঠান্ডা ঘরে বসে কতকে আলোচনা করলো, কতকে তথ্য পরিসংখ্যান দিল, আমরা বলছি তৃণমূল মিন্স গ্রাসরুট। আমরা গ্রাসরুট থেকে রাজনীতিটা করতে করতে আমরা শিখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে থেকে আমাদের দলের যারা আজকের দিনের নেতা, তারা কর্মী হিসেবে জীবনের প্রথম দিন থেকে শেষ দিন সুপ্রিয়, আমি আপনার কথা সূত্র ধরে অশোক বাবুর কাছে আসবো। অশোক ভট্টাচার্য কংগ্রেসের তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন। অশোক বাবু, শুধু তৃণমূলের বিরোধিতা নয়, তৃণমূল থেকে বিরোধিতা, এটাই বলতে চাইছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, এটাই তাদের ইউএসপি, এবং সেই কারণেই মানুষ তাদেরকে বিশ্বাস করছেন বা করবেন।
অন্তত পরিসংখ্যান তো তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছে, যেটা তারা দাবি করছেন 7 বছর ধরে কংগ্রেস সব জায়গায় বিজেপির কাছে হেরেছে আর তারা জিতেছেন। দেখুন, প্রথমেই আমি একটা কথা বলি, শুভ বিজয় তো বটেই, তার থেকেও বড় কথা প্রবীণ রাজনীতিবিদ সুব্রতদা অসুস্থ, তার দ্রুত আরোগ্য কামনা করি, রাজনীতির জায়গায় থাকুক। দ্বিতীয় কথা হচ্ছে যে অমিত শাহ বেশ কয়েক মাস আগে বলেছিলেন যে শ্রীলঙ্কাতে এবং নেপালেও বিজেপি সরকার গঠন করতে পারে, একদিন না একদিন করবে। তো তৃণমূলও বলছে গোয়ায় সরকার গঠন করবে, এটা আমি কি তার উত্তর দেবো বলুন তো? 2 নম্বর কথা হচ্ছে এটা হোমওয়ার্ক করে আসতে হবে। হোমওয়ার্ক না করে কেন এরা মাঠে নামে আমি বুঝতে পারি না। 7 বছর ধরে আমরা একের পর এক রাজ্যে সরাসরি বিজেপিকে হারিয়েছি। আমরা মধ্যপ্রদেশে বিজেপিকে হারিয়েছি, আমরা কর্ণাটকে বিজেপিকে হারিয়েছি, আমরা ছত্তিশগড়ে বিজেপিকে হারিয়েছি, আমরা রাজস্থানে বিজেপিকে হারিয়েছি, আমরা গোয়াতে হারিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিলাম। একটু ইন্টারাপ্ট করছি, শুধু হারিয়েছেন, মধ্যপ্রদেশের সরকারটা রাখতে পারেননি, না, গোয়ায় সরকার করতে যেতেই পারেননি। এখানেই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস, এটাতেই প্রশ্ন তুলছে তৃণমূল। আজকে ফিরহাদ হাকিম বলছিলেন আমাকে যে কোথাও কি কংগ্রেস অ্যাডজাস্ট করে ফেলে, সংখ্যাগরিষ্ঠ দলের সরকার করতে যায় না। আসতে চাইছি এমএলএ এমপির যে প্রচার চক্র, প্রচার নয় প্রচার, এই এমএলএ এমপি প্রচারে যেমন সিদ্ধহস্ত বিজেপি তেমনি সিদ্ধহস্ত তৃণমূল। এ তো এই রাজ্যেও আমরা দেখতে পেয়েছি, নির্বাচনের আগে তৃণমূলের একের নেতা নেত্রী বিজেপিতে গেছে, আজকে আবার চলে আসছে লেনা দেনা হতা রায়গা। আমি ওইটা নিয়ে বলতে চাইছি না, এটা কোনো কিছুর মাপকাঠি হয় না। আমি শুধু একটা কথা বলতে চাইছি, একটা কথা ভাই, তোমার কথার মাঝে আমি বলিনি ভাই, এরপরে তুমি আমি কথার মাঝে বলবো, মিথ্যে কথা বললে একবার বলতে পারবে না। আমি জানতে চাইছি একটা কথা, যে কথা চেষ্টা করলে তৃণমূলকে বিক্রম করার চেষ্টা করলে তৃণমূল মুখপাত্র হিসেবে একবার নয় 100 বার কথা মাঝে কথা বলে কোনদিন বিজেপির সাথে সম্মান নিয়ে করেনি। সম্মান দুটো দেখিয়েই বলতে হয়, রেলমন্ত্রী হয়, দপ্তরবিহীন মন্ত্রী হয়, তাদের কাছ থেকে বিজেপি বিরোধিতা সার্টিফিকেট 2021 এসে আমাদের নিতে হবে। একটা কথা যদি সুপ্রিয় বাবু এখানে বলতে পারেন আরএসএস এর বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে একটা কথা বলুন, আমি স্টুডিও ছেড়ে বেরিয়ে যাবো। আরএসএস এর বিরুদ্ধে বলুন, আরএসএস এর বিরুদ্ধে তৃণমূলের অবস্থান বলুক, আরএসএস এর বিরুদ্ধে তৃণমূলের অবস্থান বলুক। সুপ্রিয় বাবু, আরএসএস এর বিরুদ্ধে তৃণমূলের অবস্থান চ্যালেঞ্জ করছেন অশোক বাবু। বিজেপির বিরুদ্ধে, বিজেপি আরএসএস সংঘ পরিবারের বিরুদ্ধে, সাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে, সম্প্রীতির পক্ষে, মানুষের পক্ষে যদি ভারতবর্ষের বুকে সবচেয়ে জ্যান্ত ভাবে, আই রিপিট জ্যান্ত ভাবে, জীবন্ত ভাবে যদি কেউ লড়ে থাকেন, লড়াইয়ের দিশা দেখিয়ে থাকেন, তিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে আরএসএস দেবী দুর্গা বলেছিলেন, তিনি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে আরএসএস দেবী দুর্গা বলেছিলেন। আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কারভাবে বলেছেন যে তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকতে রাজি নয়। আমরা সবার সঙ্গে আলোচনা যেতে রাজি, আমরা জানালা দরজা সব খুলে থাকতে রাজি, কিন্তু চুপ করে বসে থাকতে তৃণমূল কংগ্রেস রাজি নয়, রাজি নয়, চুপ করে বসে আছে, সেই কারণে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে আসতে হবে। বেশ বেশ বেশ, আমি 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 শতরূপের কাছে, কংগ্রেসের অবস্থান শুধুমাত্র শায়েরি ছড়া কবিতায়। আমি শতরূপের কাছে আসি, কবিতার টেন্ডার তো শতরূপের কাছে আসি। সুপ্রিয় অনেকটা সিমিলি আছে, তাই শতরূপের কাছে আসি। শতরূপ, আজকে ফিরহাদ হাকিম বলেছেন যে সিপিআই থেকে সিপিএম এর জন্ম, মানে বিধানসভায় থাকুন না থাকুন আপনারা, অন্তত উপমা দিতে গেলে কিন্তু আপনাদেরকে লাগছে জাতীয় রাজনীতিতে। আমি বলবো সেদিক থেকে অন্তত আজকে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের লাগছে, সেদিক থেকে অন্তত শতরূপের আজকে হাসার দিন। কিন্তু শতরূপ, আমি বলছি, নট জোকিং, সিরিয়াসলি বলছি যে সিপিআই থেকে সিপিএম তখন ওই একই কথা উঠেছিল যে দেশের প্রধান যে শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে যারা লড়ছে, বা শ্রমিক শ্রেণীকে যাদের বিরুদ্ধে লড়তে হচ্ছে, তাদের বিরুদ্ধে লড়বার জন্য সিপিআই লড়াইটা দিতে পারছে না, সিপিএম দিতে পারবে। আস্তে আস্তে সিপিএমই হয়ে ওঠে প্রধান, বামেদের প্রধান মুখ, তার আন্ডারে সবাইকে আসতে হয়, সেই ৭ তলায় সিপিআইকে আসতে হয়। উপমাটাকে নেহাতি ভুল উপমা মনে হচ্ছে শতরূপ? না, আমি একটা কথা বলি, যেটা সুপ্রিয় বললো খুবই সুন্দর কথা, যে তৃণমূল চুপ করে থাকতে রাজি নয়। আমরা চাইও না তৃণমূল চুপ করে থাকুক বা সুপ্রিয় চুপ করে থাকুক, খালি অন্য কেউ বলার মাঝখানে না বললেই হলো, ওইটুকু সময় চুপ করে থাকে, বাকি সময়টা বললেই মিটে গেল। দেখুন অনির্বাণ, যে প্রশ্নটা আমাকে করলে, এটা বা ববি হাকিম যে কথাটা আজকে বলেছেন, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, খুবই সঠিক। দেখো একটা কথা বলি, সিপিএম এর সাথে তৃণমূলের বা সিপিআই এর সাথে তৃণমূলের, ইনফ্যাক্ট বিজেপি বা কংগ্রেসের সঙ্গেও তৃণমূলের একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স কি জানো তো? সিপিএম বলো, সিপিআই বলো, কংগ্রেস বলো, বিজেপি বলো, কোনো ইন্ডিভিজুয়াল দাদা দিদির পার্টি নয়। যে কারণে এরকম যে কোন, ধরো আমি বিজেপির আদর্শের যতই বিরোধিতা করি না কেন, আমি যতই বিরোধী হই না কেন, বিজেপি বা আরএসএস একটা আদর্শভিত্তিক সংগঠন, এই নিয়ে কোনো তো সন্দেহ নেই। কি কংগ্রেস তার একটা স্বাধীনতার আগে থেকে তার একটা লড়াই আছে, আন্দোলন আছে, জাতীয়তাবাদী একটা দৃষ্টিভঙ্গি আছে কংগ্রেসের। কমিউনিস্ট পার্টি, তুমি চূড়ান্ত কমিউনিস্ট বিরোধী হতে পারো, কিন্তু কমিউনিস্ট পার্টির নেতাদেরকে তোমার চেহারাটা পছন্দ হয় না বলে তুমি কমিউনিস্ট বিরোধী এমন নয়। কমিউনিস্ট পার্টির একটা নীতি আছে, সেই নীতিটাকে তুমি পছন্দ করো না বলে তুমি মনে করো নীতিটা দেশের পক্ষে খারাপ, তাই তুমি কমিউনিস্ট বিরোধী হতে পারো। সুতরাং কমিউনিস্ট পার্টি যারাই করেন, কি কংগ্রেস যারা করেন, কি বিজেপি যারা করেন, এই ধরনের দলগুলো যারা করেন,
এখানে কোনো একজন ব্যক্তিগত নেতা বা নেত্রীর জনপ্রিয়তার উপর সেই দলের সাফল্য বা আসন সংখ্যা নির্ভরশীল নয়। আজ পর্যন্ত কোনো দিন না কোনো সিপিআই নেতাকে, না কোনো সিপিএম নেতাকে, না কোনো বিজেপি নেতাকে, না কোনো কংগ্রেস নেতাকে এই বলে ভোটে লড়তে হয়েছে যে আমার ছবি দেখে এতগুলো কেন্দ্রে আমার দলকে ভোট দিন। লড়তে হয়নি। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে লড়তে হয়, এটা লালু প্রসাদের দলকে লড়তে হয়, এটা করুণানিধির দলকে লড়তে হয়, এটা জয়ললিতার দলকে লড়তে হয়, সো অন অ্যান্ড সো ফোর্থ। আমি কথাটা এই কারণে বলছি, আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে, তুমি আমাকে এতদিন ধরে চেনো, সুপ্রিয় আমাকে অনেকদিন ধরে চেনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গুরুত্বকে আমি কোনো রকমভাবে ছোট করছি না। উনি একজন অত্যন্ত ইম্পর্টেন্ট লিডার আমাদের রাজ্যের তো বটেই, গোটা দেশের, এবং উনি পরপর 3 বার পশ্চিমবাংলার মতো একটা রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়া চারটিখানি কথা না। উনি অত্যন্ত সফল, অত্যন্ত জনপ্রিয়, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে লালু প্রসাদ বিহারে অত্যন্ত জনপ্রিয়, কিন্তু সেই জনপ্রিয়তা লালু প্রসাদের তামিলনাড়ুর কোনো মানুষের কাছে নেই। বিহারের একজন মানুষের কাছে লালু প্রসাদের যা অ্যাট্রাকশন, নিশ্চয়ই তামিলনাড়ুর মানুষের কাছে, তামিলনাড়ুতে কোনো মানুষ লালু প্রসাদকে শ্রদ্ধা করলেও তার কাছে লালু প্রসাদের সেই অ্যাট্রাকশন নেই, সেটাই স্বাভাবিক। তামিলনাড়ুতে মনে করে জয়ললিতার যে অ্যাট্রাকশন, কখনোই গুজরাটে জয়ললিতার সেই অ্যাট্রাকশন নেই। আমি এরকমভাবে উদাহরণ দিয়ে যেতে পারি। সেই কারণে আমার মনে হয় এই উদাহরণটাই একটুখানি মানে একটু ইম্যাচিওর উদাহরণ। সিপিআই এর সঙ্গে তৃণমূলকে বা আরজেডিকে এই কারণে তুলনা করা যায় না। আমি জাস্ট তার সাথে আর দুটো কথা বলি না, তুমি জাস্ট কথাটা বলো। আমাদের এত ঝামেলার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে চান দেশের, এই তো ব্যাপার। আর তৃণমূল চায় মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হোক। আগের লোকসভা ভোটের সময় ওনাদের স্লোগান ছিল 42-এ 42 পেয়ে প্রধানমন্ত্রী হব। সামনের লোকসভায় স্লোগান দিয়ে দিন 42-এ 273 পেয়ে প্রধানমন্ত্রী হব, মিটে গেল। ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে 273টা সিট লাগে। পশ্চিমবাংলায় যদি 42টার মধ্যে 273টা সিট উনি জিতে যান, তাহলে উনি ড্যাং করে প্রধানমন্ত্রী হয়ে যাবেন, কেউ আটকাতে পারবে না। আর একটা সেকেন্ড অপশন রয়েছে। সেকেন্ড অপশনটা হচ্ছে পশ্চিমবাংলা থেকে উনি 30 কি 35 কি 40 42 যাই হোক সিট পেলেন, তার সাথে ভারতের বাকি রাজ্যগুলো থেকেও হচ্ছে বেশ কিছু দল তারা জিতে ওনাকে সমর্থন করলো। মানে উনি পেলেন 42, তার সাথে আরও 230 মতো সিট, 231টা সিট নিয়ে অন্যান্য দল ওনাকে সমর্থন করলো, জোট সরকারের উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। সেটাও একটা অপশন। আমার সেখানেই খালি কৌতূহলী যে আমাদেরকে মাঝে মধ্যে জিজ্ঞেস করা হয় না, কদিন আগে বিমানদা বললেন যে সর্বভারতীয় স্তরে আমরা সব বিজেপি বিরোধী দলকে একসঙ্গে নিয়ে লড়তে চাই। আমাদের প্রশ্ন করা হলো, তাহলে কি আপনারা তৃণমূলকে সমর্থন করতে চাইছেন? মানে ভাবখানা এমন যেন আমরা সমর্থন করছি না বলেই ওনার প্রধানমন্ত্রী হওয়াটা আটকে আছে, আমরা রাজি হলেই প্রধানমন্ত্রী হয়ে যাবেন। দেখো, আমাদের একটাই কথা, ভারতে কি আর দ্বিতীয় কোনো দল আছে? দুটো দলের নাম বলতে হবে না, একটা কোনো দল আছে তৃণমূল ছাড়া, যারা জানিয়েছে যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, সামনের লোকসভা ইলেকশনে কেজরিওয়ালের দল হতে পারে, কি তোমার স্ট্যালিনের দল হতে পারে, কি তেজস্বী যাদবের দল হতে পারে, যে মমতা, এবং এদের সাথে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ভালো সম্পর্ক। কেজরিওয়াল থেকে শুরু করে তেজস্বী যাদব মমতা ব্যানার্জির সঙ্গে ব্রিগেডে মিটিং করেছেন, কিন্তু উনি আমাদের নেত্রী, ওনাকে সামনে রেখে লড়তে চাই এবং ভারতের প্রধানমন্ত্রী আমাকে করতে চাই। কোন দল কি বলেছে? যদি বলে সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী হয়ে যান। ছোট্ট কথা, আমি সদরূপের কাছ থেকে একটা ক্লারিফিকেশন জাস্ট নিই। দীর্ঘদিন ধরে শুধুমাত্র পশ্চিমবঙ্গ, কেরল এবং ত্রিপুরা, তার মধ্যে ত্রিপুরা থেকে কিন্তু 2জন সাংসদ ছিলেন। আমি এটা ছোট জায়গা থেকে, ছোট রাজ্য, সেই জায়গা থেকে, সেখান থেকে যদি একের পর এক আসন জিতে, মানে সর্বোচ্চ আমার 61 যতটা মনে পড়ছে 2004, এটা জিতে যদি কেন্দ্রীয় সরকারের নীতিকে প্রভাবিত করার মতো ক্লেম, দাবি সিপিআইএম এবং বামপন্থীরা করতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 42-এর সঙ্গে আরো কিছু যুক্ত করে কেন সে দাবি করতে পারেন না? জ্যোতিবাবু যখন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব এসেছিল, তখন সিপিআইএম এর কটা সিট ছিল? এটাই তোমায় বলছি অনির্বাণ, আরো কিছু না, আরো অনেকটা। প্রথম কথা হচ্ছে যে 42-এর সঙ্গে আরো কিছু যোগ করলে 273 করা যায় না, আরো অনেকটা যোগ করতে হয়। এক, দ্বিতীয় কথা, আমি জ্যোতিবাবুর কথাটা বলে তুমি ভালো বলতে, আমি এটাই তো বলছি, জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হোক এটা খালি সিপিএম এর বক্তব্য ছিল না। রাদার সিপিএম তো বললো জ্যোতিবাবু প্রধানমন্ত্রী না হন, সো টু সে। জ্যোতি বসু প্রধানমন্ত্রী হোক এটা ভারতবর্ষের 16টা রাজনৈতিক দল বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 16টা নামই, একটা রাজনৈতিক দলের নাম জানতে চাইছি, তৃণমূল ছাড়া। এটা এখানেই তো কথাটা। আমি তো বললাম যে ওনার একার দলকে 273টা সিট পেতে হবে না। সে তো আজকের ভারতের যা অবস্থা, কোনো দলের পক্ষেই একা 273টা সিট পাওয়া মুশকিল, বিজেপি নিয়ে লাস্ট ইলেকশনে পেলো বলে। কিন্তু আমি বলছি জ্যোতিবাবুর ক্ষেত্রে তুমি যেরকম বলছো প্রধানমন্ত্রী হওয়ার ওনার সুযোগ এসেছিল, কেন? ওনার 16টা রাজনৈতিক দল ভারতের ওনাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, মমতা ব্যানার্জিকে তো 2টো রাজনৈতিক দল চাইছে না। আর আমি লাস্ট একটা কথা বলি, অশোকদা যে প্রশ্নটা করলাম তার কন্টিনিউশনে খালি সুপ্রিয়কে বলছি, ভাই সুপ্রিয় যদি কথাটা বুঝে বলে থাকে, দেন আই এম ভেরি মাচ হোয়াটএভার, মানে থ্যাঙ্কফুল টু হিম অর হোয়াটএভার, আই অ্যাপ্রিশিয়েট হিজ স্ট্যান্ড যে আরএসএস এর আমরা বিরোধী। কারণ আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একসময় আরএসএসকে যে দেশপ্রেমিক সংগঠন ইত্যাদি বলেছিলেন, আরএসএস ওনাকে দুর্গা বলেছিলাম, আমি ছেড়েও দিলাম। গত বিধানসভা ভোটের 1 মাস আগে তোমার মনে থাকবে এখানে একটা সর্বভারতীয় একটা চ্যানেল, মানে একটা হিন্দিতে একটা চ্যানেল, তারা কনক্লেভ করলো, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ করলেন। আরএসএসকে নিয়ে প্রশ্ন করা হলো, প্রশ্নকর্তা প্রশ্ন করছেন যে এই যে আরএসএস এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আপনি লড়াই করছেন, বিজেপি আরএসএস এর বিরুদ্ধে,
মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে বললেন যে না আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, আরএসএস এর বিরুদ্ধে লড়াই করছি। কে বললো? আরএসএস এর বিরুদ্ধে তো আমাদের কোনো লড়াই নেই। আরএসএস কে আমরা সম্মান করি, ওটা সামাজিক সংগঠন, ঠিক আছে। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে তো আমাদের কোনো লড়াই নেই। আমি বলছি অনির্বাণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এন্টায়ার পলিটিক্যাল লাইফে সুপ্রিয়র একটা আবেগ বা একটা ওর সুপ্রিয়র বক্তব্য থাকতে পারে আরএসএস এর বিরুদ্ধে। আমার তাতে ওকে সন্দেহ করার কোনো কারণ নেই, আমার ছোট ভাইয়ের মতো। আমি এটা জানি আজকে তৃণমূলে বেশ কিছু এরকম মানুষ আছেন যারা আন্তরিকভাবে আরএসএস বিরোধী, আমার এই নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু আমার খালি কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার এন্টায়ার পলিটিক্যাল লাইফে আরএসএস এর বিরুদ্ধে, আবার আমি বলছি বিজেপি আরএসএস এক ব্র্যাকেটে বললে হবে না, আরএসএস এর বিরুদ্ধে, আরএসএস এর নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে একটা বিরোধিতা করেছেন, একটা কথা, একটা উদাহরণ আমাকে দিন। আমি এই টেবিল থেকে সারেন্ডার করে উঠে যাব এই বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছি, ক্ষমতা থাকলে কেউ একটা উদাহরণ। নির্মলা বাবুর এমনিতে একটা কুখ্যাতি আছে কারোর দিকে না টেনে বলতে পারার জন্য, সেই কারণে প্রায় সকলেরই গালিগালাজের শিকার হন আমার শোয়ে এসে। আমি নির্মলা বাবুর কাছে জিজ্ঞাসা করি, বর্ষিয়ান সাংবাদিক নির্মলা বাবু, আরএসএস এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য শতরূপ চ্যালেঞ্জ ছুটছেন, সাংবাদিক হিসেবে আপনার স্মৃতি কি বলে? আপনি আমাকে একটা খুব কঠিন চ্যালেঞ্জের মুখে ফেললেন। তার কারণ হচ্ছে আরএসএস কে আমি তো বহুদিন ধরে ফলো করছি এবং আপনারা সবাই জানেন যে স্বস্তিকা পত্রিকায় আমি একটা রাজনৈতিক কলম লিখি। আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আরএসএস যখন জিজ্ঞেস করছেন ওটার উত্তর প্রথমে দিই। সেটা হচ্ছে আরএসএস কিন্তু কোনোদিন দুর্গা বলেনি। 2003 সালে বম্বেতে তরুণ বিজয়, তিনি পাঞ্চজন্যর এডিটর ছিলেন, তার একটা বই উদ্বোধনের প্রোগ্রামে আমার কলিগ বলবীর পুঞ্জ, পরে যে বিজেপির রাজ্যসভার মেম্বার তখন ছিল, উনি মমতাকে দুর্গা বলেন। এবং এটা কিন্তু আরএসএস এর প্রোগ্রাম ছিল না, এটা পাঞ্চজন্যর প্রোগ্রাম ছিল। সৌভাগ্যক্রমে আমিও সেখানে ছিলাম, তাই না বলে দিচ্ছি ওটা আরএসএস এর বক্তব্য নয়। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আরএসএস এর বিরুদ্ধে এটা সত্যি আজ অব্দি আমি জাগো বাংলা কিংবা মামাটি মানুষে কোনো আর্টিকেল দেখিনি। আমি দুটো কাগজই খুব মন দিয়ে পড়ি, যেমন গণশক্তি পড়ি, আমি পড়ি সাংবাদিক হিসেবেও পড়তে হয়। সুতরাং আমি এটা সত্যি দেখিনি আরএসএস এর বিরুদ্ধে কোনো আর্টিকেল বেরিয়েছে। এটা 2। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কংগ্রেস সরাসরি বিজেপির বিরুদ্ধে 204টা আসনের লড়াই করছে, ঠিক আছে। আমরা যেটা, আমার কাছে একটা খুব হাস্যকর ব্যাপার লাগছে, সেটা হচ্ছে যে আকাশ কুসুম কল্পনা যেটা হচ্ছে তৃণমূলের, আমি বলছি এটা এখনো অবধি একটা আকাশ কুসুম কল্পনা। তার কারণ হচ্ছে বিজয়ওয়াড়া কংগ্রেসে কমিউনিস্ট পার্টির একটা ডাইলেমা ছিল কি আমার প্রধান শত্রু কে, ঠিক আছে। এখানে ডাইলেমাটা হচ্ছে যে জোট মমতা গঠন করতে চাইছে সেখানে আমি প্রধান শত্রু বিজেপির, এটা বলে বিজেপির ইম্পর্টেন্সটা অনেক বাড়িয়ে দিচ্ছে। এইটা নিয়ে যে ডাইকোটমি, যে ডাইলেমা চলছে, সেটা মোটেই, এটা অনভিপ্রেত। আপনার কথার ভিত্তিতে আজকে এতক্ষণের বিতর্কের মূল প্রশ্নটা, এটা নিয়ে একটা বিরতির পর ফিরে আসবো, কিন্তু মূল প্রশ্নটা আজকের ব্রহ্মাস্ত্র, কেন্দ্রে শাসক না প্রধান বিরোধী, আসলে কি হতে চায় তৃণমূল? একটা ছোট বিরতির পর ফিরে আসছি ব্রহ্মাস্ত্রের এই প্রশ্ন নিয়ে আলোচনা করবার জন্য। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। বিরতির পর ফিরে এলাম। আমি যে ব্রহ্মাস্ত্র অর্থাৎ আজকের মূল প্রশ্ন নিয়ে গিয়েছিলাম বিরতির আগে, সেই প্রশ্ন নিয়ে ফিরে আসি। আমি সুপ্রিয় চন্দ্রের কাছ থেকে শুরু করি। সুপ্রিয়, সময় এবার নির্ধারিত করতে বাধ্য হচ্ছে, যেহেতু একদম শেষ দিকে চলে এসেছি। আমার ব্রহ্মাস্ত্রের প্রশ্ন ছিল আসলে কি হতে চায় তৃণমূল কংগ্রেস? মোদীকে হারিয়ে, বিজেপিকে হারিয়ে প্রধান শাসক দল নাকি প্রধান বিরোধী দল? কংগ্রেসের জমি মানে তো প্রধান বিরোধীর জমি, সেটুকুতেই সন্তুষ্ট আপনারা? 30 সেকেন্ডে প্লিজ। তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে, যে লড়াই আমরা বিশ্বাস করি মানুষের, দেশের মানুষের, মামাটি মানুষের, এবং সেই লড়াইয়ের সর্বাত্মকতায় তৃণমূল কংগ্রেস জমির লড়াইয়ে থাকতে চায়। শুধুমাত্র ঠান্ডা ঘরের লড়াইয়ে নয়, এসির লড়াইয়ে নয়, সেটা সংসদের অলিন্দের ভেতরে হোক কিংবা সংসদের বাইরে সড়কে হোক, যেখানে ইচ্ছে হোক। কিন্তু যে কোনো রাজ্য, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে বারবার করে যে কথা বলেছেন
যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই যেতে চায় এবং মানুষকে সাথে নিয়ে সবাইকে সাথে নিয়ে লড়াইটা জিততে চায়। বেশ, আমি অশোক বাবুর কাছে আসবো। অশোক বাবু, অনেকগুলো কথা এসছে, ড্রয়িং রুম পলিটিক্সের কথা এসছে, মরশুমি পলিটিক্সের কথা এসছে। ফিরহাদ হাকিম আজকে এই সাক্ষাৎকারে বলেছেন যে গরমকালে বিদেশে চলে গেলাম, ছুটি কাটিয়ে এলাম, এভাবে রাজনীতি হয় না। বিজেপিকে হারাতে গেলে 24/7 পলিটিক্স দরকার, কংগ্রেসের সেটা নেই। আমরা দেখলাম তো, কিছুদিন আগে দেখলাম না, আমরা দেখলাম তো যে লখিমপুর খিরাতে যেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করা হলো, অখিলেশ সিং যাদবকে গৃহবন্দী করা হলো, সেখানে লড়াইয়ের নামে ছদ্ম লড়াই কি করে তৃণমূল সাংসদরা চলে গেলেন, দেশের মানুষ দেখেছে। ছদ্ম লড়াই না আসল লড়াই? ছদ্ম লড়াই তো, ছদ্ম লড়াই করতে গেছে, নাহলে তারা ঢুকতে পারলো কি করে? ছেড়ে দিন। আমি শুধু একটা ছোট্ট এখানে কথা বলতে চাইছি, এই যে এইসব দাবি টাবিগুলো জানাচ্ছে, কাকে জানাচ্ছে, কার কাছে জানাচ্ছে বুঝতে পারছি না। ইউপিএর তো শরিক নয় তৃণমূল, ধরে নিতাম ইউপিএর কোনো শরিক কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, কংগ্রেসকে নেতৃত্ব ছেড়ে দিতে হবে, তারা নেতৃত্ব দেবে, সেটা একটা আলোচ্য বিষয় হতে পারে। ইউপিএর মধ্যেই নেই, মান না মান, মেহতারা মেহমান, এই করে চলে নাকি? বেশ, আমি শতরূপের কাছ থেকে উত্তর চাইবো। শতরূপ, কোথাও কি মনে হচ্ছে যে আসলে প্রধান শাসক না প্রধান বিরোধী, কোন পরিষদটা তৃণমূল কংগ্রেস চাইছে তা নিয়ে ধোঁয়াশা আছে? আমার মনে হয় এই প্রশ্নটা অত্যন্ত রেলিভেন্ট এই কারণে, যদি দেখা যায় অনির্বাণ, বিধানসভা ভোটের পর থেকে বিজেপি সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আর কিছু বলতে শোনা যাচ্ছে না। এখন তৃণমূলের যত লড়াই কংগ্রেসের বিরুদ্ধে, রাহুল গান্ধীর বিরুদ্ধে। এই কারণেই আমরা চিরকাল বলে এসেছিলাম যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই তৃণমূল কংগ্রেসের কাছে কোনো আইডিওলজিক্যাল লড়াই নয়, ওরা পলিটিক্যাল একটা দল, পলিটিক্যাল পজিশন। যখন সামনে পুরসভা ভোট থাকে পুরসভার মতো এজেন্ডা সেট করে, লোকসভা ভোট থাকলে লোকসভার মতো এজেন্ডা শত্রু সেট করে, এবং সেখানে আপনি সঠিকভাবেই বললেন, এই মুহূর্তে দেখে মনে হচ্ছে কংগ্রেসের, এই তৃণমূলের প্রধান শত্রু বিজেপি নয় কংগ্রেস, যে কারণে একটা ভালো অ্যারেঞ্জমেন্ট, রাজ্যে তুমি আমি থাকি, কেন্দ্রে আমি তুমি থাকি, এরকম এখানে তুমি সরকার আমি বিরোধী, ওখানে আমি সরকার তুমি বিরোধী, আরএসএস এর খেলায় চলছে, আরএসএস এর কথাই চলছে। আমি জাস্ট একটা কথা বলছি নির্মলবাবুর কথার প্রসঙ্গে, আমি নির্মলবাবুর কথাটাকে আমি মানে একেবারেই একমত হই। আমি একটা বলছি নির্মলবাবু, সেটা যে দেখুন, ধরুন রিপাবলিক বাংলা তো তৃণমূলের মুখপত্র নয়, কিন্তু আজকে রিপাবলিকের চ্যানেলে বসে, স্টুডিওয়ে বসে সুপ্রিয় তৃণমূল নেতা হিসেবে যে কথাগুলো বলবে, সেটা তো তৃণমূলের বক্তব্য, তৃণমূলের অবস্থান বলেই আমরা ধরবো। সেরকমই কোনো একটা পত্রিকা, সেটা আরএসএস এর সরাসরি পত্রিকা হোক কি আরএসএস ঘনিষ্ঠ একটা পত্রিকা হোক, তার প্ল্যাটফর্ম, সেই মঞ্চে দাঁড়িয়ে যখন আরএসএস এর একজন নেতা একটা কথা বলেন, সেটাকে কি আমাদের, সেটা সেই নেতার বক্তব্য, আরএসএস এর বক্তব্য না, এটা এইভাবে দেখার কি সুযোগ আছে? আমি এটাই আমার বক্তব্য ছিল। বেশ, আমি নির্মলাবাবুর কাছে আসবো। নির্মলাবাবু, জুন মাস থেকে আজ পর্যন্ত কিভাবে একটু একটু করে ঘুরেছে তৃণমূল কংগ্রেসের বক্তব্য জোটের, নরেন্দ্র মোদী বিরোধী, বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার প্রশ্নে বা সেই জোটে কর্মীর ভূমিকা পালন করা নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় জুনে বলেছিলেন লিডার নয় ক্যাডার হতে এসেছি। আজকে তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজো সমস্ত নেতা একটাই কথা বলছেন যে আমরাই নেতৃস্থানীয় ভূমিকা আমাদেরই প্রাপ্য হতে পারে, আমরাই তার যোগ্য। আচ্ছা, আমি প্রথমে শতরূপবাবুর প্রশ্নটার উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে আরএসএস এর কোনো নেতা বলেননি, ওটা বিজেপির রাজ্যসভার এমপি আমার পূর্বতন কলিগ বলবীর পঞ্চ কথাটা বলেছিল। একটু পাঞ্চজন্য অর্গানাইজার স্বস্তিকা, এগুলো আরএসএস ঘনিষ্ঠ কাগজ বলে কনসিডার, কারণ আরএসএস এর মুখপত্র কোনটাই নেই। মূল প্রশ্নে মূল প্রশ্নটা আমি বলছি, কংগ্রেস লড়ছে 204টা আসনে, এবং আমার কাছে মনে হয় তৃণমূল কংগ্রেস যে জায়গায় দাঁড়িয়ে এটা যেটা ভাবছে, মানে তৃণমূল কংগ্রেসকে বিজেপির কাছে যদি আপনি দেখেন, তৃণমূলকে দূরবীন দিয়ে দেখতে হবে। তার কারণ হচ্ছে কংগ্রেস 52টা আসন লোকসভায় পেয়েছে, 46টাই পেয়েছে নন বিজেপি ক্যান্ডিডেট এগেইনস্টে, কোনটাই বিজেপি, 6টা মাত্র বিজেপি ক্যান্ডিডেট। এখানেও কংগ্রেস যে 204টা আসন সারা দেশে লড়তে পারে বিজেপির বিরুদ্ধে, সে যদি মাত্র 6টা বিজেপির এগেইনস্টে জিততে পারে, তৃণমূল কোথায় আপনি আমাকে বলুন তো। আমি একটা অ্যাড করব নির্মলবাবু, আমার সময় একদম শেষ। 12 কোটির বেশি মানুষ ভোট দিয়েছে কংগ্রেসকে, প্রায় 20% কাছে সময় একদম শেষ। আমার সময় একদম শেষ, এখানে শেষ করতে হবে। কিন্তু একটা প্রশ্নের উত্তর সুপ্রিয় দিল না, যে আরএসএস এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পলিটিক্যাল লাইফে একটা বক্তব্য। শতরূপ বাবু, অশোক ভট্টাচার্য, সুপ্রিয় চন্দ্র এবং নির্মল অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকের বিতর্কে অংশগ্রহণ করবার জন্য। নিশ্চিতভাবে নরেন্দ্র মোদী বিরোধী, বিজেপি বিরোধী জোটের নেতৃস্থানীয় ভূমিকা কে পালন করবেন 2024 পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই ভূমিকার অন্যতম দাবিদার, এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে, কোনো বিতর্ক থাকতে পারে না। ছোট বিরতির পর ফিরে আসছি আজকের এই মুহূর্তে সেরা ব্রেকিং খবরগুলো নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ সেগমেন্টে এলাম, এবং এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং খবর, পশ্চিমবঙ্গে যেভাবে বিশেষ করে কলকাতা এবং শহরতলিতে ক্রমশ বাড়ছে কোভিড, তার ভিত্তিতে এই নাইট কারফিউয়ের সময়সীমা বদলানোর
চিন্তা ভাবনা প্রশাসনিক স্তরে রাজ্যে বদলাতে পারে নাইট কারফিউর সময়সীমা। আমরা জানি উৎসবের মরশুমে নাইট কারফিউর সময়সীমাতে অনেকটাই শৈথিল্য এসেছিল, ছাড় দিয়েছিল সরকার। রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত ফের কারফিউ লাগু করার প্রস্তাব। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলে। অর্ণব, কি জানা যাচ্ছে? দেখো অনির্বাণ, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে যেভাবে দুর্গাপুজোর পরবর্তী ক্ষেত্রে করোনার যে গ্রাফ, সেই গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে, তাতে কিন্তু চিন্তিত প্রশাসন এবং প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই মুহূর্তে যে কারফিউ রাত 11টা থেকে ভোর 5টা অবধি রয়েছে, সেই কারফিউকে রাত 9টা থেকে ভোর 5টা অবধি করা হোক। তার কারণ তার ফলে কিন্তু কিছুটা হলেও হ্রাস টানা যেতে পারে বলে কিন্তু মনে করছেন প্রশাসনিক কর্তারা, এবং এই মর্মে কিন্তু তারা প্রস্তাবও দিয়েছেন রাজ্য সরকারকে। তবে ইতিমধ্যেই আমরা যেটা জানি যে রাজ্যের 4টি কেন্দ্রে কিন্তু নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের পরেই হয়তো এই বিধি কার্যকর হতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত যেভাবে করোনার গ্রাফ বেড়েছে, তাতে এই নাইট কারফিউয়ের সময়সীমা না বাড়ালে এই গ্রাফকে যে নিম্নমুখী করা যাবে না, সেটা কিন্তু মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। অনির্বাণ, ধন্যবাদ তোমাকে, আপাতত ধন্যবাদ অর্ণব। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব জানাচ্ছিলেন আমাদেরকে নাইট কারফিউর সময়সীমা বাড়ানোর জন্য চিন্তাভাবনা প্রশাসনিক স্তরে, এবং খুব দ্রুতই হয়তো সে চিন্তাভাবনা রূপ পাবে। কোভিড পরিস্থিতির মধ্যেই শহরে নতুন করে ছড়াচ্ছে ডেঙ্গির আতঙ্ক। চোখ রাখবো পরবর্তী এই খবরে। এন্টালির ছাতুবাবু লেন এলাকায় একাধিক ব্যক্তি ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর মিলেছে। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো শ্রেয়সীর সঙ্গে। শ্রেয়সী, জানতে চাইবো এই সম্পর্কে কলকাতা পুরসভা সূত্রে এবং স্থানীয় সূত্রে কি জানা যাচ্ছে? যে অভিযোগটা জানাচ্ছে যে পুরসভার পক্ষ থেকে কোনো ধরনের ভূমিকা নেওয়া হয় না, এবং স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি কোনো ধরনের ভূমিকাই নিচ্ছে না। এবং এই যে এই এলাকায় কিন্তু শুধুমাত্র যুবক বা যুবতী নয়, তার পাশাপাশি প্রচুর ছোট ছোট বাচ্চা, তারাও আক্রান্ত হয়েছে, এবং সেখান থেকে সেই বাচ্চাদের যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু এই পুরো দোষটা চাপিয়ে দিচ্ছে পুরসভা এবং স্থানীয় কাউন্সিলরের ওপর। এবং তাছাড়াও সেই এলাকায় একটি ভগ্নপ্রায় বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংয়ে এলাকায় সেই সমস্ত জায়গাতে ডেঙ্গু মশা জন্ম নিচ্ছে, এবং সেই এলাকাতে জল জমে ডেঙ্গু মশা জন্ম নিচ্ছে, এবং সেই জায়গা থেকে কিন্তু পরিবারগুলো অভিযোগ জানাচ্ছে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানাচ্ছে পুরসভার গাফিলতির কারণেই এই অবস্থা। অনির্বাণ, ধন্যবাদ। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি শ্রেয়সীর সঙ্গে। ছাতুবাবু লেন এলাকার কথা জানাচ্ছিলেন আমাদেরকে। এন্টালিতে জল জমছে এলাকায়, পুরসভার ব্যবস্থা নেই, ফলে ডেঙ্গি বাড়ছে এই অঞ্চলে। আমি পরবর্তী যে ব্রেকিং খবরে চোখ রাখবো। এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর যে ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে, সীমান্তের পর 25 নয় 50 কিলোমিটার এলাকা পর্যন্ত বিএসএফ এর যে জুরিসডিকশন বাড়ানো হয়েছে, তারই ভিত্তিতে একে যুক্তরাষ্ট্র কাঠামোয় আঘাত বলে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অযথা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে বলে চিঠিতে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি কথা বলবো, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে পৌলমী। পৌলমী, কি লিখেছেন মুখ্যমন্ত্রী চিঠিতে, যদি একটু বিস্তারিতভাবে বলো। একেবারে অনির্বাণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগরে দিয়েছিলেন, কেননা বিএসএফ এর যে কাজের পরিসর 15 থেকে 50 করা হয়েছিল, অপারেশনাল ওয়ার্ক অর্থাৎ সার্চ, সিজার এবং অ্যারেস্ট, যা কিন্তু করতে পারবে 50 কিলোমিটারের মধ্যে বিএসএফ। আর এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি এবার সরাসরি তার এই যে ক্ষোভের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানালেন, যেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামো, তাতে আঘাত হানা হচ্ছে, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আইন শৃঙ্খলা বজায় রাখা রাজ্যের দায়িত্ব, কেননা মূলত আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যেভাবে গেজেট নোটিফিকেশন 11 তারিখ অর্থাৎ 11ই অক্টোবর যেভাবে জারি করা হয়েছিল, সেখানে বিএসএফ এর কাজের পরিসর 15 থেকে 50 কিলোমিটার বেড়ে গিয়েছে। আর এর ফলে শুধুমাত্র বাংলা নয়, একই সঙ্গে অসম এবং একই সঙ্গে পাঞ্জাব, দুটি রাজ্যের মধ্যেও এই বিষয়টি সীমাবদ্ধ থাকছে। তবে সব থেকে বেশি বাংলার বেশিরভাগ এরিয়া রয়েছে, একাধিক জেলা রয়েছে, 2 দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ, একাধিক জেলা যাদের এরিয়া মূলত বিএসএফ এর অধীনে চলে যাচ্ছে। এর ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ক্ষোভ উগরে দিয়েছিলেন। একেবারে নিজেদের তোমাকে ধন্যবাদ পৌলমী। আমরা শুনে নেব এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমরা কিন্তু প্রতিবাদ লেটার দিয়েছি, তার কারণ 15 কিলোমিটার ছিল ওদের জুরিসডিকশন। এটা ফেডারেল স্ট্রাকচারের উপর ইন্টারফিয়ারেন্স, আর আমাদের স্টেটে বর্ডারের কোনো প্রবলেম নেই। অল বর্ডারের সাথে আমাদের রিলেশন খুব ভালো। সুতরাং আমরা মনে করি যে আননেসেসারিলি কনফিউশন ক্রিয়েট করে লাভ নেই। ল অ্যান্ড অর্ডার ইজ এ পুলিশ সাবজেক্ট। বিএসএফ এর যেটা দেখার বিএসএফ সেটা দেখুক, আমাদের পুরো সমর্থন থাকবে।
বিএসএফ এর যা দেখার বিএসএফ দেখুক, কিন্তু ল অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, সেখানে শুধু বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এমন নির্দেশের মাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। চোখ রাখবো পরবর্তী খবরে। রাজ্যের মন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনো সংকটমুক্ত নয়। আপনারা জানেন হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে কথা বলে। 7 সদস্যের মেডিকেল বোর্ড বসানো হয়েছে ইতিমধ্যে। অনুপম, সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবো স্বাস্থ্য পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। দেখো, এসএসকেএম হাসপাতাল যেটা আমাদেরকে জানাচ্ছে যে সুব্রত মুখোপাধ্যায় সুগার রয়েছে, সিওপিডি রয়েছে, স্বাভাবিকভাবে তার শরীরের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে, অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। তাই তাকে আপাতত অবজারভেশনে রেখেছেন চিকিৎসকরা। 7 সদস্যের একটা টিম তৈরি করা হয়েছে এবং হাসপাতাল যেটা আমাদেরকে জানাচ্ছেন যে সম্পূর্ণ সংকটমুক্ত, এই শব্দটা কিন্তু এই মুহূর্তে ব্যবহার করা যাচ্ছে না। কিছুটা স্থিতিশীল আছে, কিন্তু যে কোনো সময় পরিস্থিতি খারাপ হতে পারে, তাই সম্পূর্ণ সংকটমুক্ত বলছেন না চিকিৎসকরা। তারা যেটা জানাচ্ছেন যে গতকাল বিকেলে বুকে ব্যথা নিয়ে তিনি এসএসকেএম হাসপাতালে আসেন। তার হৃদরোগের একটা সমস্যা ছিল এবং সেটাকে দেখার জন্য মেডিকেল টিম তৈরি করা হয়। সেই মেডিকেল টিম আজকে দিনভর তাকে অবজারভেশনে রেখেছিলেন এবং সন্ধ্যেবেলায় যিনি এমএসভিপি রয়েছেন এসএসকেএম হাসপাতালে, তিনি আমাদেরকে যেটা জানাচ্ছেন যে সংকটমুক্ত বলা যাবে না, তবে স্থিতিশীল, তবে তার সিওপিডি এবং সুগার লেভেলটা যথেষ্ট বেশি রয়েছে। সেই কারণেই তাকে আপাতত অবজারভেশনে রাখছে এসএসকেএম হাসপাতাল। এখনই ছাড়া পাচ্ছেন না পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। একটি বিষয় একটু স্পষ্ট করে নিতে চাইবো অনুপ, আমরা জানি ইতিমধ্যে সুব্রত বাবুর শারীরিক অবস্থার খবর মিলতেই রাজনৈতিক দলমত নির্বিশেষে সব দল থেকে সমস্ত মতের মানুষরাই উদ্বেগ প্রকাশ করছেন, তারা একটা উদ্বেগের মধ্যে রয়েছেন। সেখান থেকে চিকিৎসকদের বক্তব্য কি, সুব্রত মুখোপাধ্যায়ের শরীরের বর্তমান সমস্যাগুলো কী এবং কিভাবে সেটা কাটিয়ে উঠতে পারেন তিনি? এই 7 সদস্যের যে মেডিকেল বোর্ড, এখানে কী ধরনের চিকিৎসকদেরকে রাখা হয়েছে যদি একটু বিস্তারিতভাবে আমাদেরকে জানান। দেখো, এই 7 সদস্যের যে মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে তার মধ্যে যেমন সুগার স্পেশালিস্ট রয়েছে, তার মধ্যে হার্ট স্পেশালিস্ট রয়েছে এবং কার্ডিওলজিস্টে যারা ডাক্তার রয়েছেন তারাও কিন্তু এর মধ্যে রয়েছেন। স্বাভাবিকভাবে তার মূল সমস্যাটা কোথায়, যেহেতু সিওপিডির কথা বলছেন চিকিৎসকরা, যেহেতু অক্সিজেনের মাত্রা কমে আসছে, বারবার কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে, সেইটাই কি একমাত্র কারণ? এর আগে সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার মধ্যে এই সিওপিডি ছিল কি না, তার কী ধরনের সমস্যা ছিল? তুমি জানো রাজনৈতিক ব্যক্তিত্ব, নিয়মিত তাকে রাজনৈতিক কর্মসূচিতে থাকতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে তার কী ধরনের সমস্যা রয়েছে সেটাকে আরও বেশি গভীরে যাওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, বর্ষিয়ান নেতা, তার শারীরিক অসুস্থতার খবর পেয়ে তুমি জানো যে বিভিন্ন রাজনৈতিক মহলের বিভিন্ন প্রতিক্রিয়া এসছে। তার দলের অনেক নেতারা তাকে দেখতে এসেছিলেন। স্বাভাবিকভাবে একটা উদ্বেগ উৎকণ্ঠা তো আছেই, কিন্তু সুব্রত মুখোপাধ্যায় কবে ছুটি পাচ্ছেন, তিনি আদৌ পাচ্ছেন কিনা, এই বিষয়ে চিকিৎসকরা যেটা জানাচ্ছেন এখনই ছুটি নয়, তাকে অবজারভেশনে রাখা হবে। যে টিম তাকে দেখছে সেই টিম ফাইনাল রিপোর্ট দিলেই তবেই সুব্রত মুখোপাধ্যায়কে ছাড়া হবে। এবং যেটার উপর আমরা বারবার জিজ্ঞেস করছিলাম যে তিনি কি এই মুহূর্তে সংকট মুক্ত, এই শব্দটাতে আপত্তি রয়েছে হাসপাতালে। তারা বলছেন যে সংকট মুক্ত বলা যাবে না, তবে বেশ কিছুটা স্থিতিশীল রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। সংকট মুক্ত বলা যাবে না, তবে বেশ কিছুটা স্থিতিশীল রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। ধন্যবাদ অনুপম, আমাদের সঙ্গে ছিলেন। 7 সদস্যের মেডিকেল বোর্ড গঠন হয়েছে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা জানছিলাম। চোখ রাখবো পরবর্তী ব্রেকিং খবরে। শিয়ালদার ডিআরএম বিল্ডিং এ চুরি, শিয়ালদার ডিআরএম বিল্ডিং এ চুরির ঘটনাতে ইতিমধ্যেই সামনে এসছে কয়েকজনের ছবি। বেশ কিছু কম্পিউটার চুরি হয়েছে, 2 জনকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। লালবাজারের গোয়েন্দা দপ্তরের তরফে ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। শিয়ালদার ডিআরএম বিল্ডিংয়ে চুরির ঘটনায় বেশ কিছু কম্পিউটার চুরি হয় এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম চুরি হয়, যে ঘটনায় ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা দপ্তর। চোখ রাখবো পরবর্তী খবরে। 100 দিনের কাজের টাকা না পেয়ে বিক্ষোভ হুগলির পান্ডুয়াতে। চোখ রাখবো সেই খবরে, হুগলির পান্ডুয়াতে বিক্ষোভ। 100 দিনের খবরের টাকা না পেয়ে রামেশ্বরপুর গোপালনগর গ্রাম পঞ্চায়েতের সামনে, পঞ্চায়েতের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান 100 দিনের কাজ করা যে সমস্ত শ্রমিকরা। তারা 100 দিনের কাজের মজুরিতে পঞ্চায়েতের টাকা পাওয়া যাচ্ছে না এবং সরকারি রেটেও টাকা পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ উঠেছে হুগলির পান্ডুয়াতে। Come on!
খবরের পাশাপাশি যে খবরে চোখ রাখবো, দিওয়ালি আসছে, কালী পুজো আসছে, ইতিমধ্যে এ রাজ্যের মানুষ রীতিমতো শঙ্কার দিন গুনতে শুরু করেছেন। যখন কোভিড বাড়ছে তখন নতুন করে আরো বায়ু দূষণ হতে পারে এমন আশঙ্কা রয়েছে। চিকিৎসকরা গত বছরের পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে তারা প্রমাদ গুনছেন। আর এই অবস্থাতেই আতশবাজি পোড়ানোর ক্ষেত্রে, বিশেষ করে শব্দবাজি পোড়ানোর ক্ষেত্রে দিল্লিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, দিল্লি প্রশাসনের সিদ্ধান্ত যে শব্দবাজি ফাটালে এবারের দিওয়ালিতে বা দীপাবলিতে দিল্লিতে কিন্তু বিস্ফোরক আইনে মামলা করা হবে। ইন্ডিয়ান পেনাল কোডের অপরাধমূলক যে আইন রয়েছে সেই আইনের পাশাপাশি বিস্ফোরক আইনেও কিন্তু মামলা করা হবে। কথা বলবো নিউজ রুম থেকে, রেনেসা রয়েছেন আমার সঙ্গে। রেনেসা, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একদমই বলা যেতে পারে, যেমনটা তুমি অনির্বাণ বললে যে দিল্লি যেভাবে পথ দেখালো, এটা গোটা দেশের অন্যান্য রাজ্যও যদি নেয় তাহলে যেভাবে বায়ু দূষণের জেরবার হতে হয় গোটা দেশকে প্রতিবার দিওয়ালির পর, সেটা নিঃসন্দেহে কাটানো যাবে। তবে তুমি যেমনটা বললে, আমি আরও একবার দর্শকদের জানিয়ে দিতে চাইবো, দিল্লিতে কেউ যদি এবারে আতশবাজি পোড়ায়, অর্থাৎ তাদের যদি আতশবাজি পোড়াতে দেখা যায় তাহলে তাদের আইপিসি অ্যাক্ট বিস্ফোরক আইনের অধীনে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং দিল্লি প্রশাসনের তরফ থেকে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং তুমি জানো যে গত বছর রাজ্যে 6 মাসের জেলের একটা প্রভিশন ছিল এবং যদি কাউকে আতশবাজি পোড়াতে দেখা যায় সেক্ষেত্রে তাদের জেল এবং সঙ্গে সঙ্গে গ্রেফতারের একটা নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দিল্লি যেভাবে পথ দেখালো, এই পথে যদি গোটা দেশের প্রত্যেকটি রাজ্য যায় তাহলে বায়ু দূষণ যেভাবে বেড়ে যায় দিওয়ালির সময়, সেটা অনেকটাই আমরা কাটিয়ে উঠতে পারবো, এমনটাই মনে করা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ রেনেসা। কথা বলছিলাম নিউজরুম থেকে, ছিলেন আমাদের সঙ্গে রেনেসা। দিল্লি যেভাবে পথ দেখালো সেভাবে গোটা দেশ চলবে কিনা, বিশেষ করে এ রাজ্যেও মানুষ আতঙ্কিত। যখন কোভিড বাড়ছেন তার জন্য নিশ্চিতভাবে আমাদেরকে অপেক্ষা করতে হবে একই পথে এই রাজ্যের সরকার বা প্রশাসন হাঁটে কিনা। তবে শুধু দিল্লি নয়, শব্দবাজির বিরুদ্ধে, আতশবাজির বিরুদ্ধে লাগাতার ব্যবস্থা চলছে। নিষিদ্ধ বাজির অভিযোগ পেয়ে, বোমাবাজিতে মাফ করবেন, নিষিদ্ধ বাজির অভিযোগ পেয়ে মেদিনীপুরের কোতোয়ালিতে পুলিশের ব্যবস্থা, নিষিদ্ধ বাজি আটক করল পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি সুদীপ্ত দাস। সুদীপ্ত, জানতে চাইবো তোমার কাছ থেকে পুলিশের এই অভিযান সম্পর্কে। একেবারেই দেখো, তুমি জানো মেদিনীপুরে শব্দবাজি নিয়ে কিন্তু দীর্ঘদিন, বেশ কয়েকদিন ধরে কিন্তু লাগাতার অভিযান চালানো হচ্ছে। আজকে আমরা দেখলাম মেদিনীপুর শহরের ভোলামারি চর, সেখানে কিন্তু অভিযান চালানো, এবং তোমাকে আমি দেখাবো এই মুহূর্তে বিপুল পরিমাণ শব্দবাজি পুলিশ কিন্তু বাজেয়াপ্ত করেছে। আমার ক্যামেরা পার্সন এক্সক্লুসিভলি সেই ছবি তুলে ধরছে। দেখো, প্রচুর পরিমাণে শব্দবাজি, এগুলো কিন্তু মজুত করা হয়েছিল এবং পুলিশ আজ বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু মেদিনীপুর শহরের একটি গোডাউনে অভিযান চালায় এবং অভিযান চালানোর পর এই বিপুল পরিমাণ কিন্তু শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখবো, এই শব্দবাজি মজুত করার অভিযোগে কিন্তু পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে 3 জনকে আটক করা হয়েছিল এবং আটক করার পর ইতিমধ্যে কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুলিশ যেটুকু জানাচ্ছে যে লাগাতার অভিযান চালানো হবে যেন দীপাবলিতে কোনো রকম নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার না হয়, সেই বিষয়টা কিন্তু কড়া হাতে নজর রাখা হবে এবং লাগাতার অভিযান চালানো হবে। যেখানে এ ধরনের খবর মিলবে সব জায়গাতে কিন্তু পুলিশ অভিযান চালাবে, এমনটাই কিন্তু জেলা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অনির্বাণ, ধন্যবাদ সুদীপ্ত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি আটক, মেদিনীপুরের কোতোয়ালি থানার উদ্যোগে গোপন সূত্রে খবর পেয়ে আটক করা হয়। আপনারা দেখতে পাচ্ছিলেন কি ধরনের নিষিদ্ধ শব্দবাজি রয়েছে। এবারে যে ছবিটা দেখাবো আপনাদেরকে সেটা মুর্শিদাবাদের বেলডাঙ্গার ছবি। মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বোমাবাজির অভিযোগ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, রিপাবলিক বাংলায় সেই ছবি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বোমাবাজির অভিযোগের সামনে আসার পরই 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকাতে 2 গোষ্ঠীর সংঘর্ষ, এলাকা দখলের লড়াই এবং সেই এলাকা দখলের লড়াইতে রীতিমতো একের পর এক বোমা ফাটতে থাকে। বোমাবাজির পরই পুলিশ তৎপর হয় এবং 17 জনকে গ্রেফতার করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। জানতে চাইবো তোমার কাছ থেকে ইন্দ্রাশিস, কখন এই ঘটনাটি ঘটে এবং পুলিশের গ্রেফতারি সম্পর্কে এখনো পর্যন্ত আর কি ব্যবস্থা হয়েছে? না দেখো, ঘটনা যেটা হয়েছে বেলডাঙ্গার সেখানে তাতলাপাড়া গ্রাম, সেখানেই কিন্তু সুজাপুর কুমারপুর পঞ্চায়েতের, সেখানে পঞ্চায়েতের দখল নিয়ে কিন্তু দীর্ঘদিন থেকে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে কিন্তু একটা বচসা, একটা সংঘর্ষের ঘটনা কিন্তু প্রায়ই ঘটতো। এবং গতকাল রাত্রির থেকে, অর্থাৎ রবিবার রাত্রির থেকেই কিন্তু সেই তাতলাপাড়া গ্রাম ফের উত্তপ্ত হয়ে ওঠে এবং মুহুর্মুহু সেখানে বোমা পড়তে থাকে, একাধিক বোমাবাজির ঘটনা ঘটে। এবং তারপরে সোমবার সকাল থেকেই ওই গ্রামের বেলডাঙ্গা থানার পুলিশ তারা সেখানে পৌঁছয় এবং সেখানে তারা ড্রোন উড়িয়ে সে গোটা এলাকায় তারা নজরদারি শুরু করে। এবং তারপরেই ঘটনাস্থল থেকে 2টি মাস্কেট উদ্ধার করে পুলিশ এবং সেখান থেকে 17 জনকে। একেবারেই আপাতত তোমাকে ধন্যবাদ ইন্দ্রাশিস। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি
শিশুর সঙ্গে মুর্শিদাবাদ সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন। বোমাবাজির ঘটনাতে ইতিমধ্যে পুলিশ 17 জনকে গ্রেফতার করেছে। এরপরে একেবারে শেষের দিকে চলে এসেছি অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ সেগমেন্টে। একটা অন্যরকম ছবি আপনাদেরকে দেখাবো। জম্মু কাশ্মীর সফরে রয়েছেন এই মুহূর্তে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই সফরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সরকারি কর্মসূচির পাশাপাশি এমন একটি কর্মসূচিতে অংশ নিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যেটা নিশ্চিতভাবে আপনাদেরও চোখ এবং মনকে ভালো করবেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডাল লেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি। শিকারা উৎসবে অংশ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনির্বাণের অগ্নিবাণ আজ এখানেই শেষ করছি। এরপর দেখুন সোজাসুজি স্বর্ণ।